আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তা এর 6 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব অপ্রথাগত নিরাপত্তার মধ্যে যে মহামারী ও পরিবেশগত নিরাপত্তা বিষয় দুটি রয়েছে সেই দুটি বিষয় নিয়ে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, আজকে আমরা মূলত আলোচনা করব মহামারী এবং পরিবেশগত নিরাপত্তা নিয়ে। মহামারীর মধ্যে কি কোন বিষয়গুলো দেখব, যে মহামারী কি, মহামারীর বৈশিষ্ট্য, মহামারী কেন সৃষ্টি হয় বা এর উদ্ভবের কারণ, মহামারীর প্রভাব, মহামারী প্রতিরোধের উপায়, আরো অনেক কিছু। ওকে, আর পরিবেশগত নিরাপত্তার মধ্যে দেখব পরিবেশগত নিরাপত্তা কি, পরিবেশগত নিরাপত্তাহীনতার কারণ কি, এর প্রভাব, তারপরে পরিবেশগত নিরাপত্তা পাওয়ার উপায়, পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ। এই বিষয়গুলো আজকে মূলত আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা দেখি মহামারীটা কি জিনিস। দেখো, মহামারী কি জিনিস এটা জানার আগে এই যে মহামারীর ইংরেজি হচ্ছে এপিডেমিক, এই শব্দটার উৎপত্তি কোথা থেকে এটা আগে দেখে নিই, তারপরে মহামারী কি আমরা দেখছি। মহামারী বা এপিডেমিক এই শব্দটি অ্যাকচুয়ালি একটা নয়, দুটি গ্রিক শব্দ থেকে সৃষ্টি হয়েছে। কি গ্রিক শব্দ? কোন দুটি গ্রিক শব্দ? একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে ডেমস। এপি কথার অর্থ হচ্ছে উপরে আর ডেমস কথার অর্থ হচ্ছে মানুষ বা জনগণ। ক্লিয়ার? তাহলে শব্দের উৎপত্তি কোথা থেকে এটা জানলাম, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। ওকে, এবার আসি এই মহামারীটা কি জিনিস। সাধারণত মহামারী বলতে আমরা এমন একটা পরিস্থিতিকে বুঝি যেখানে কোনো একটা রোগ ছড়িয়ে গেছে মানুষের মধ্যে, মানুষ ভয়ে ভয়ে রয়েছে এবং মানুষের প্রচুর পরিমাণে মৃত্যু ঘটছে, এরকম একটা পরিস্থিতিকে আমরা সাধারণত মহামারী বলে থাকি। তো একটু ভালোভাবে যদি আমরা এই মহামারীর ধারণাটাকে ব্যাখ্যা করি তবে আমরা বলতে পারি যে মহামারী বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে বা কোনো নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার উপর বা জনগণের উপর আকস্মিকভাবে কোনো রোগের ব্যাপক প্রাদুর্ভাবকেই আমরা মহামারী বলে থাকি। অর্থাৎ কোনো একটা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে কোনো একটা রোগ দেখা দিয়েছে এবং সেই রোগটা খুব দ্রুত ছড়াচ্ছে, প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তাকেই আমরা কি বলছি? মহামারী। আরো সহজভাবে যদি বলি, ধরো কোনো একটা বিশেষ রোগ যখন একই সঙ্গে একাধিক মানুষকে বা বলতে পারো হাজার হাজার মানুষকে আক্রান্ত করে বা অ্যাটাক করে এবং যার ফলে ব্যাপক হারে মৃত্যু হয়, তখন সেই রোগকেই মহামারী বলা হয়। ওকে, যেরকম আমরা উদাহরণ হিসেবে কোভিড-19 কথা বলতে পারি, তাই তো? কোভিড-19 এর কথা বলতে পারি। এই যে 2019 সালে যখন সর্বপ্রথম এই কোভিড-19 দেখা যায়, মানে প্রাদুর্ভাব ঘটে, সর্বপ্রথম কোথায় ঘটেছিল? চীনের উহান শহরে 2019 সালে। তারপরে খুব দ্রুত মানুষের মধ্যে এই রোগটা ছড়িয়ে যায়, প্রচুর মানুষ আক্রান্ত হয় এই রোগের দ্বারা এবং প্রচুর পরিমাণে মৃত্যু ঘটে। আর এটা শুধুমাত্র ওই চীনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এই রোগটা। ফলে প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হয়, মানুষের মৃত্যু ঘটে। এর জন্য 2020 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কোভিড-19কে বিশ্ব মহামারী বলে ঘোষণা করেন। বোঝা গেল? তো মহামারী বলতে আমরা এমন একটা রোগ বা এমন একটা পরিস্থিতিকে বোঝাচ্ছি যেখানে মানুষের মৃত্যু ঘটছে, মানুষের জীবনযাত্রার গতি থেমে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রতিদিনের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকেই আমরা মহামারী বলছি। ক্লিয়ার হলো কথাটা? আশা করছি মহামারী কি এটা বোঝা গেছে। আর হ্যাঁ, মহামারী কিন্তু খুব দ্রুত ছড়ায়, যেরকম কোভিড-19 খুব দ্রুত ছড়িয়েছিল, করোনা, তাই না? যাই হোক, মহামারীর বৈশিষ্ট্য দেখো, একাধিক বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে আমরা কয়েকটা আলোচনা করব। যেরকম দ্রুত বিস্তার, এই মহামারী খুব দ্রুত বিস্তার লাভ করে, করোনার কথাই আমরা বললাম, খুব দ্রুত বিস্তার লাভ করছে। নেক্সট, বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ এই যে মহামারীর মধ্যে যে সমস্ত রোগ থাকে, সেই সমস্ত রোগ এমন নয় যে আমি ভারতে সৃষ্টি হয়েছি, ভারতের মানুষদেরকেই শুধু আক্রমণ করব, আমি বর্ডার চলে এসে আমি পারবো না, এরকম তো নয়। যেরকম করোনা বায়ুবাহিত রোগ ছিল, তো এমন কি যে বায়ুটা ভারতের বর্ডার পার করে যাবে না, গেলে কেউ গুলি করে মেরে দেবে, এরকম তো নয়। ফলে এই যে রোগগুলো, অর্থাৎ মহামারী, যে সমস্ত রোগের কারণে আমরা মহামারী বলছি একটা পরিস্থিতিকে, সেটা একটা আঞ্চলিক বর্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। তাই বলছে এটা বিশ্বব্যাপী বিস্তার ঘটতে পারে এই মহামারীর। ওকে, নেক্সট, উচ্চ সংক্রমণের হার, আর এটা খুব পরিমাণে অ্যাটাক করে। এমন নয় একজনের হয়েছে পরের জনের হতে সময় লাগবে, নাও লাগতে পারে, পাশে বসে আছো হয়ে গেল, করোনা রোগীর সঙ্গে রয়েছে তোমার করোনা হয়ে গেল, এরকম হতেই পারে। অর্থাৎ এর যে জীবাণুগুলো খুব আক্রমণ করে, অর্থাৎ খুব ছড়িয়ে যায়। ওই যে করোনার সময় সামাজিক দূরত্ব কেন বজায় রাখতে বলা হচ্ছিল? যাতে টাচে না আসি আমরা, যাতে আক্রান্তের পরিমাণটা কম হয়। ক্লিয়ার হচ্ছে কথাটা? নেক্সট, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। যেরকম এই যে যখন একটা মহামারী হয়, সরকার বিভিন্ন নির্দেশ জারি করে যে লকডাউন হবে, কেউ ঘর থেকে বেরোবে না, স্যানিটাইজ ইউজ করবে, মাস্ক পরবে, অনেক কিছু বলতে পারে। ঘর থেকে বেরোতে পারছে না, বাজার করতে যেতে পারছে না, কাজে যেতে পারছে না। এর ফলে কি হতে পারে? একটা মানুষের সামাজিক জীবনের যে ধারা, সেই ধারা নষ্ট হতে পারে। এছাড়া অনেক সময় কি হয়, সরকার অনেক মহামারী কন্ট্রোলে আনতে পারে না, সেই সময় দেখা যায় জনগণ ক্ষুব্ধ হয়ে গিয়ে, যেহেতু তাদের সামাজিক জীবন নষ্ট হচ্ছে, তারা তাদের প্রতিদিনের কাজ করতে পারছে না, ফলে সরকারের উপর রেগে যায় যখন সরকার ওই বিষয়টাকে কন্ট্রোলে আনতে পারে না, ফলে অনেক বিদ্রোহ দেখা দেয়।
এছাড়া অন্যান্য রাজনৈতিক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোও ব্যাহত হয়। ওকে, তাই বলছে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। নেক্সট, স্বাস্থ্য সংকট। দেখো, যখন এই করোনা হয়েছে, আমরা করোনার উদাহরণটা দিচ্ছি এই কারণে যে তোমরা নিজেরা দেখেছো করোনা পরিস্থিতি, তাই জন্য তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। যখন এই যে করোনার প্রকোপ খুব বাড়ে, আমাদের ভারতের কথাই যদি বলি, প্রচুর পরিমাণে বাড়ে, প্রচুর করোনা রোগী ধরা পড়ে, অর্থাৎ করোনা রোগ ধরা পড়ে, তখন হসপিটালে সাধারণ যে রোগ, সেই রোগগুলো নিয়ে যাওয়াও মুশকিল হয়ে যায়। সেই রোগগুলোর রোগীদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া একাধিক পরিমাণে রোগী একসঙ্গে চাপ পড়ে যায়, এর ফলে স্বাস্থ্য সেবা নষ্ট হয়ে যায়। এছাড়া অন্যান্য যে রোগগুলোর কথা আমরা বললাম, অর্থাৎ সাধারণ জ্বর, কাশি, সর্দি, এই সমস্ত বিষয়, অথবা পেটে ব্যথা, মাথা ব্যথা, এই সমস্ত বিষয়, বা অনেকের লং টার্ম কিছু রোগ থাকে, সেই সমস্ত বিষয় বলে পরে দেখবো, করোনার পরিস্থিতি ঠিক হোক তারপরে দেখবো, এইরকম যে ব্যাপারগুলো, যে মানুষ ঠিকঠাক নিজেদের রোগের জন্য ডাক্তার দেখাতে যেতে পারছে না, সিম্পল রোগের জন্য, তখন শুধুমাত্র সেই করোনা 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 নিয়ে ভাবা হচ্ছিল। ফলে আমরা বলতে পারি স্বাস্থ্যসেবা ব্যাহত হয়। অর্থনৈতিক সংকট, মানুষ কাজে যেতে পারছে না, অফিস বন্ধ, কারখানা বন্ধ মহামারীর সময়, যাতে না ছড়ায় তার জন্য সরকার তো এগুলো বন্ধ করে, ফলে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এছাড়া সরকারের খরচ বেড়ে যায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, অন্তত ওই রোগটা আটকানোর জন্য যে সমস্ত কাজ বা যে কোনো সমস্ত স্টেপ সরকারকে নিতে হয়, তার জন্য সাধারণ থেকে আরো বেশি খরচ বেড়ে যায়। ফলে ওই দিক থেকে একটা অর্থনৈতিক সংকট দেখতে পাওয়া যেতে পারে। দেখো, সরকারের খরচ বাড়ছে, এদিকে কলকারখানা, গাড়ি ঘোড়া, অফিস সমস্ত কিছু বন্ধ, সরকারের ইনকাম আসবে কোথা থেকে? এছাড়া এইরকম মহামারী পরিস্থিতি সৃষ্টি হলে অনেক ছাড় দিতে হয় নাগরিকদেরকে, ফলে ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় সরকারের, এইদিকে ওর খরচ বাড়ে। আবার শুধুমাত্র সরকার নেই, সাধারণ জনগণ তারা ইনকাম করছে না, যারা দিন আনে দিন খায়, তারা কি করবে? তারা কিভাবে খাবে? এই করোনা পরিস্থিতি চলছিল অনেক দিন ধরে, সেই সময় কত মানুষের কত কষ্টে জীবনযাপন গেছে সেগুলো শুধু তারাই জানে। ওকে, যাই হোক, নেক্সট, স্বল্পমেয়াদী। আর এই যে মহামারীর যে রোগগুলো, সেগুলো সাধারণত স্বল্পমেয়াদী হয়, অর্থাৎ প্রথম দিকে খুব ছড়ায়, ঠিক আছে, তারপর যেই মানে রোগ সামলানোর বিভিন্ন পদ্ধতি আবিষ্কার হয়ে যায়, আস্তে আস্তে সেটা কমা শুরু করে। ক্লিয়ার? নেক্সট, আমরা আসবো মহামারীর উদ্ভবের কারণ, কেন এই মহামারীর সৃষ্টি কেন হচ্ছে। যেরকম অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্য অভ্যাস, আমরা উল্টোপাল্টা খাবো, যে নোংরা পরিবেশে বসবাস করবো, আমাদের মধ্যে তো রোগ আসবেই, আর সেই রোগ আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়াবে, তাই না? নেক্সট, অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা। অনেক সময় দেখা যায় ঠিকভাবে যদি স্বাস্থ্য সেবা না পাই আমরা, তাহলে আমাদের রোগ আরো বাড়া শুরু করে, তাই না? সেটা মানুষের মধ্যে ছড়ানো শুরু করে। আফ্রিকার কথা যদি আমরা বলি, আফ্রিকায় পর্যাপ্ত স্বাস্থ্য সেবা না থাকার কারণে ওই যে ইবোলো ভাইরাস, ওই যে বাদুড় থেকে যেটা হয়েছিল, সেই ইবোলো ভাইরাসের কারণে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রচুর মানুষের প্রাণহানি হয়, শুধুমাত্র তাদের কাছে ভালো স্বাস্থ্য ব্যবস্থা ছিল না বলে। ওকে, অর্থাৎ ঠিকভাবে স্বাস্থ্যসেবা দিতে পারেনি ওই রাষ্ট্র। নেক্সট, ঘনবসতিপূর্ণ এলাকা ও নগরায়ন। দেখো, এই যে যে সমস্ত রোগ মহামারীর কারণ হয়ে দাঁড়ায়, সেই সমস্ত রোগগুলো সাধারণত ছোঁয়াচে হয়, বা আমরা বলতে পারি বায়ুবাহিত হতে পারে, জলবাহিত হতে পারে। তো যখন একটা এলাকায় বেশি ভিড় হবে, করোনা যেরকম বায়ু বাহিত রোগ, তো এক জায়গায় একটা করোনা রোগী রেখে দিলাম, আর সবাইকে, তোমাদের স্কুলের সবাইকে পাশে দাঁড় করে দিলাম, তোমার কি মনে হয় ওখানে শুধু ওই একজনেরই রোগ থাকবে, না তোমাদের মধ্যে ছড়িয়ে যাবে? নিশ্চয়ই তোমাদের মধ্যে ছড়িয়ে যাবে। সেরকম বলছে যে যেই এলাকায় বেশি ঘনবসতি, অর্থাৎ জনগণের বসবাস বেশি, সেই এলাকায় রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। এছাড়া এই যে নগরায়ন ঘটাচ্ছি আমরা, অর্থাৎ গাছপালা কেটে নগর তৈরি করে ফেলছি, এর ফলে দূষণ হচ্ছে, আর দূষণ হলে রোগের সৃষ্টি হবে, এটা আমার জানা কথা, তাই না? নেক্সট, প্রাণী থেকে মানুষের সংক্রমণ। এই যে মহামারীতে দেখা যায় যে যে সমস্ত রোগ, ওটা একটা প্রাণী থেকে মানুষের মধ্যেও ছড়াতে পারে, এমন নয় মানুষ প্রাণী নয়, মানুষও প্রাণী। এখানে প্রাণী বলতে অ্যাকচুয়ালি বন্য প্রাণী বা অন্য টাইপের যে প্রাণী, মানুষ বাদে অন্যান্য প্রাণীর কথা বলা হচ্ছে। যেরকম আফ্রিকার ইবোলো ভাইরাস বা ইবোলো ভাইরাসের মাধ্যমে যে রোগটা হয়, সেটা একটা বাদুড় থেকে ছড়িয়েছিল মানুষের মধ্যে, বোঝা গেল? নেক্সট, ভাইরাস বা ব্যাকটেরিয়ার নতুন রূপান্তর, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া এবং ভাইরাস যেগুলো রয়েছে, তারা নিজেদেরকে রূপান্তর করতে শুরু করে, তারা তাদের জেনেটিক পরিবর্তন আনা শুরু করে, এবং যখন নতুন জেনেটিক পরিবর্তন আনে, তখন তারা একটা মানুষকে আক্রান্ত করলে ডাক্তারদের বা সায়েন্টিস্টদের ওই রোগটাকে চিহ্নিত করতে সময় লাগে, আর এই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে যায়, ফলে মহামারীর সৃষ্টি হয়। ওকে, যাই হোক, এক কথায় মহামারী বলতে আমরা বলতে পারি যে বাড়াবাড়ি, একটা জিনিসের বাড়াবাড়ি। এই যে বর্তমানে আমাদের ধরো সর্দি কাশি হচ্ছে, সেই সর্দি কাশি বাড়াবাড়ি হলে কি হয়ে যাবে? ওটা মহামারীতে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার? যাই হোক, মহামারীর প্রভাব, এই যে মহামারী হচ্ছে, এর ফলে আমাদের সাধারণ মানুষের জীবনে তো জীবন প্রভাবিত হচ্ছে, তাই না? আমরা সর্বদা ভয় ভয় থাকি কবে আক্রান্ত হয়ে গেলাম, তাই জন্য এই মহামারীকে অপথাগত নিরাপত্তার মধ্যে ফেলছে, সাধারণ মানুষ ভয়ে ভয়ে থাকছে, সাধারণ মানুষের জীবনহানি হচ্ছে, সাধারণ মানুষের জীবনের যে উন্নয়ন সেটা ব্যাহত হচ্ছে, তাই না? যাই হোক, মহামারীর প্রভাব, প্রাণহানি, প্রচুর পরিমাণে প্রাণহানি হয়, আমরা উদাহরণ হিসেবে করোনা নিলাম, বিশ্ব নিরাপত্তা বিঘ্নিত হয়। দেখো, কিছু কিছু মহামারী, কিছু কিছু রোগ রয়েছে যেগুলো খুব দ্রুত বর্ডার পেরিয়ে গিয়ে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে, উদাহরণ ওই করোনা। তো যখন এরকম ছড়িয়ে যাচ্ছে, তখন প্রতিটা দেশ তার দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য কি করবে? অন্য দেশ থেকে প্রোডাক্ট এই দেশে আনা বন্ধ করবে, অন্য দেশের মানুষ যাতে এই দেশে না আসতে পারে তার ব্যবস্থা করবে কিছুদিন অন্তত, অর্থাৎ সমস্ত কিছু বন্ধ করে দেবে। এছাড়া অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, কারণ ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কিছু হচ্ছে না, সম্পর্ক একটু তো খারাপ হবে, একটু চির ধরবেই, তাই না? এর ফলে পুরো বিশ্বের বিভিন্ন মানুষের ওপর এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা বেশ প্রভাব সৃষ্টি করবে, বেশ প্রভাব ফেলবে, ফলে পুরো বিশ্ব জুড়েই একরকম মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।
পুরো বিশ্বজুড়েই মানুষ ভয়ে থাকবে যে এই কবে আমরা আক্রান্ত হয়ে যাই, এই কবে আমরা আক্রান্ত হয়ে যাই। বোঝা গেল? নেক্সট, অর্থনৈতিক প্রভাব। ওই যে ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে, তারপরে একটা দেশের মধ্যে কোয়ারেন্টাইন লকডাউন ফেলা হচ্ছে, কারখানা অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে অর্থনৈতিক দিক থেকেও দুর্বল হয়ে পড়ে সাধারণ মানুষ, সরকার উভয়। ওকে, সামাজিক ক্ষেত্রে প্রভাব, মানুষ বেরোতে পারছে না, তারা কারোর সঙ্গে দেখা করতে পারছে না এই মহামারীর সময়, তাই না? ফলে তাদের যে জীবনের ধারা, সেই জীবনের ধারা যেন থেমে যাচ্ছে। ওকে, নেক্সট, স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রভাব। প্রচুর পরিমাণে রোগী যদি ভর্তি হয়, কাকে থুয়ে কাকে সামলাবে? এত পরিমাণে রোগী আসছে, সবাইকে যে ভালোভাবে সেবাদান করবে স্বাস্থ্য সেবা, সেটা হয়ে উঠছে না। অনেক সময় দেখা যায় যে ঠিকঠাক স্বাস্থ্য সেবা না দেওয়ার কারণে, অর্থাৎ ইচ্ছা করে নয়, না দিতে পারার কারণে অনেক মানুষের মৃত্যু ঘটে এই মহামারীর সময়। এছাড়া শিক্ষা ব্যবস্থার উপরে প্রভাব, এটা তো তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে শিক্ষা ব্যবস্থার উপরে কি পরিমাণে প্রভাব পড়েছে এই করোনা পরিস্থিতির পর। মানুষ শিক্ষার মূল্যই ভুলে গেছে, যে শিক্ষা কেন গ্রহণ করব। প্রকৃত শিক্ষা যদি পাওয়া যেত আর এই মহামারীটা না আসতো, অন্তত কিছু পার্সেন্ট মানুষ শিক্ষকদেরকে সম্মান করতে পারতো, গুরুজনদেরকে সম্মান করতে পারতো, নিজেদেরকে অতিরিক্ত জ্ঞানী ভাবতো না। বোঝা গেল? যাই হোক, নেক্সট, পরিবেশগত প্রভাব। দেখো, এই যে মহামারী যখন হয়, মহামারীর সময় বিভিন্ন চিকিৎসাজাত বজ্র রয়েছে যেগুলোকে নষ্ট করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, না নষ্ট করলে ওর জীবাণু বেঁচে থাকতে পারে ওখানে, তাই না? ওই রোগের জীবাণু বেঁচে থাকতে পারে, যেটা পরবর্তীতে আরো ছড়াতে পারে। তো ওটা এক সাইডে নিয়ে গিয়ে জঙ্গল কেটে ওখানে নষ্ট করা হচ্ছে, ফলে পরিবেশের উপরেও কিছুটা প্রভাব পড়ছে। গাছ কাটা হচ্ছে, পরিবেশের উপরে প্রভাব পড়বে না। শুধু গাছ নয়, অনেক ক্ষেত্রে বায়ু দূষণ হয় এই সময় প্রচুর পরিমাণে। নেক্সট, বেকারত্বের বৃদ্ধি। এই যে মহামারীর পরে, অর্থাৎ আমরা যদি করোনা একটা মহামারী ছিল, ওর পরে একাধিক কারখানা বা বিভিন্ন অফিস, বিশেষ করে বেসরকারি অফিস যেগুলো রয়েছে, তারা তাদের কর্মী ছাঁটাই করে। কারণ তারা নিজেরা অর্থনৈতিক সংকটে পড়েছে, মাইনে দেবে কি করে? তো তারা কর্মী ছাঁটাই করা শুরু করে। তাদের নিজেদের ইনকাম নেই, তারা কিভাবে কর্মীদেরকে, তাদের স্টাফদেরকে মাইনে দেবে? তার জন্য প্রচুর পরিমাণে কর্মী ছাঁটাই করে। ফলে এইদিকে এক বেকারত্বের হার বাড়ছে, আবার এইদিকে নতুনভাবে কোনো কর্মসংস্থানেরও সৃষ্টি হয়নি এই মহামারীর মধ্যে, ফলে বেকারত্বের সৃষ্টি হয়েছে। ওকে, নেক্সট, রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব। আমরা আগেই বলেছি যে বিভিন্ন প্রশাসনিক কাজ ব্যাহত হয় এই মহামারীর সময়। এছাড়া অনেক সময় দেখা যায় সরকার কন্ট্রোলে আনতে পারছে না, জনগণ রেগে যায়, বিদ্রোহ শুরু করে দেয়। ওকে, নেক্সট আসবো আমরা মহামারী প্রতিরোধ কিভাবে করা যেতে পারে। বিভিন্নভাবে করা যেতে পারে, যেরকম দ্রুত শনাক্তকরণ, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, কি কারণে এই মহামারীটা ছড়াচ্ছে, এটা ভাইরাস ঘটিত না ব্যাকটেরিয়া ঘটিত, এর ওষুধ কি করা যেতে পারে, এটাকে কিভাবে মারা যেতে পারে, এই মহামারীর যে রোগটা, সেই রোগটা কিভাবে শেষ করে দেওয়া যেতে পারে, সেই বিষয়গুলোকে আগে চিহ্নিত করতে হবে। তারপরে এই রোগ সারানোর জন্য টিকাকরণের ব্যবস্থা করতে হবে, যেরকম আমাদের করোনার সময় কোভ্যাক্সিন ছিল, কোভিডশিল্ড ছিল, তাই না? তারপরে বিভিন্ন স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, অর্থাৎ এইটা যাতে না ছড়ায়, এই রোগটা বেশি না ছড়ায়, তার জন্য কি কি করা উচিত। যেরকম আমরা স্যানিটাইজার ইউজ করতাম করোনার সময়, তাই না? মাস্ক পরতাম, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতাম। হ্যাঁ, যদিও বন্ধুদের মধ্যে হয়ে উঠতো না এটা, চল বন্ধু, তাই না? এরকম হতোই। ক্রিকেট খেলছে বাচ্চারা, ঠিক আছে, পুলিশ আসছে, দৌড়ে পালাচ্ছে, করোনার সময় এমন দেখা গেছিল। নেক্সট, জনসচেতনতা বৃদ্ধি, অর্থাৎ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই রোগ সম্পর্কে তাদেরকে জানাতে হবে, এই রোগটা যাতে না ছড়ায় তার জন্য কি কি করা উচিত তাদেরকে জানাতে হবে, তবে মহামারী আটকানো যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা, বিভিন্ন রাষ্ট্র, যখন মহামারীটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে যাবে, তখন বিভিন্ন রাষ্ট্র একে অপরকে হেল্প করতে হবে। যেরকম আমরা বিভিন্ন টিকা পাঠিয়েছিলাম বাংলাদেশকে এই করোনার সময়, এছাড়া অন্যান্য দেশেও আমরা এই টিকা পাঠিয়েছি, ভ্যাকসিন পাঠিয়েছি। আমরা যদি এই সহযোগিতা না করতাম, তাহলে মহামারী আরও বেড়ে যেত, মৃত্যুর হার আরও বাড়তো। এরকম বিভিন্ন মহামারীর সময় বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে হেল্প করে, তারা একে অপরকে সহযোগিতা করে, এবং এই করার মাধ্যমেই অ্যাকচুয়ালি মহামারীর প্রকোপ কিছুটা হলেও কমে। ক্লিয়ার? নেক্সট, আর কিছু আছে? হ্যাঁ, মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক উদ্যোগ। এই যে মহামারী প্রতিরোধ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আন্তর্জাতিক ক্ষেত্রে, কি কি উদ্যোগ নেওয়া হয় সেটা আমরা এবার দেখি। দেখো, মহামারী বা হেলথ সংক্রান্ত যে কোনো আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সব থেকে আগে রয়েছে কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই না? হু। দেখো, এই হু বিভিন্ন স্টেপ নেয়, যেরকম একখানে স্টেপ নিয়েছিল PHEIC, পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, যেটা কি করতো, বিশ্বজুড়ে স্বাস্থ্য সংকট ঘোষণা করতো এবং তার জন্য বিভিন্ন প্রতিরোধমূলক কার্যকলাপ করতো বা প্রতিরোধমূলক বিভিন্ন স্টেপ নিত। এছাড়া এই হুয়ের আরেকটা কর্মসূচির কথা আমরা বলতে পারি, IHR, অর্থাৎ ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন, অর্থাৎ কি কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত বিভিন্ন নির্দেশিকা জারি করতো যখন মহামারী খুব পরিমাণে ছড়িয়ে যেত। এছাড়া সম্মিলিত জাতিপুঞ্জ বিভিন্ন স্টেপ গ্রহণ করেছে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন শাখা, যেরকম ইউনিসেফ ইউনিসেফ কি করেছে? শিশুদের টিকা প্রদানের ব্যবস্থা করেছে এবং অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়ার কাজগুলো করেছে। এছাড়া ইউএনডিপি যে মহামারীর পরবর্তী সময়ে অর্থনৈতিক সাহায্য প্রদান করেছে বিভিন্ন দেশকে। এছাড়া ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন খাদ্য এবং বিভিন্ন প্রাণী থেকে যাতে রোগ না ছড়ায় সেই সমস্ত বিষয় সম্পর্কে সতর্ক করেছে, ওকে, এই মহামারী প্রতিরোধের জন্য। এছাড়া আমরা IMF
এবং ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলতে পারি, এবং ওয়ার্ল্ড ব্যাংক এর কথা বলতে পারি, যারা মহামারীর পরে বা মহামারীর সময় অনেক ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিভিন্ন রাষ্ট্রকে। ওকে, এবার আসি আমরা পরিবেশগত নিরাপত্তাতে। এখন কথা হচ্ছে পরিবেশগত নিরাপত্তা কী জিনিস। পরিবেশগত নিরাপত্তা খুব সহজভাবে বোঝো। দেখো বর্তমান সময় আমাদের কেমন চলছে, বর্তমান সময়ে দূষণ, যেরকম মাটি দূষণ, বায়ু দূষণ, জল দূষণ ইত্যাদি। এছাড়া জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তাই না? এই যে কত কি হচ্ছে, এই সমস্ত বিষয় বেড়ে গেলে বিভিন্ন রোগের সৃষ্টি হবে, এটা স্বাভাবিক, হ্যাঁ কি না? যখন একটা রোগের সৃষ্টি হচ্ছে এই সমস্ত কারণে, তখন একটা মানুষের জীবন কি শান্তির জীবন হবে? একটা মানুষ কি ভালো থাকবে? একটা মানুষের জীবনে কি আদেও উন্নয়ন ঘটবে? উন্নয়ন মানে কি? আমার জীবন খুব সুন্দর হবে, আমি ভালো থাকবো। আমি যদি ভালো না থাকি তাহলে আমার জীবন নিশ্চয়ই সুন্দর নয়, হ্যাঁ কি না? তো এই যে বিষয়গুলো একটা মানুষের জীবনের কি হুমকি না? মানুষের জীবনের ক্ষেত্রে হুমকি তো। আর এই সমস্ত হুমকি থেকেই মুক্তি লাভ করা হচ্ছে এই পরিবেশগত নিরাপত্তা। পরিবেশগত নিরাপত্তা ক্লিয়ার? খুব সিম্পল। তোমাদের বইয়ের ভাষায় যদি আমরা বলি, পরিবেশগত নিরাপত্তা বলতে এমন একটা ধারণাকে বোঝায় যেখানে পরিবেশের এবং সম্পদের বা পরিবেশ এবং সম্পদের সুরক্ষা সুনিশ্চিত করে মানুষের জীবনের উন্নয়ন সাধন করা বা মানুষের জীবনের উন্নতি করা। এখন আমাদের পরিবেশে যে সমস্ত সম্পদ রয়েছে, যেরকম অরণ্য সম্পদ হতে পারে, জল সম্পদ হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত সম্পদ যদি আমরা সুরক্ষিত রাখি, এই সমস্ত জিনিসকে আমরা দূষণ হতে না দিই বা শেষ হয়ে যেতে না দিই, তবেই আমাদের জীবনের উন্নতি ঘটবে, হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে কথাটা? তো ওই সমস্ত বিষয় অর্থাৎ পরিবেশের সম্পদগুলোকে রক্ষা করে আমাদের জীবনের উন্নতি ঘটানোই হচ্ছে পরিবেশগত নিরাপত্তা। আর সেগুলো যদি নষ্ট হতে দিই তাহলে আমরা হুমকির মধ্যে থাকবো, আমাদের জীবনের উন্নতি ঘটবে না, তাই না? ক্লিয়ার হলো? নেক্সট পার্টে যাই আমরা। পরিবেশগত নিরাপত্তাহীনতার কারণ জলবায়ুর পরিবর্তন। ক্রমাগত জলবায়ুর পরিবর্তন হচ্ছে, ফলে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকছি। আমাদের মধ্যে নিরাপত্তা থাকছে না, আমাদের জীবনের নিরাপত্তা থাকছে না, কখন কি রোগ অ্যাটাক করে, আমাদের জীবন অশান্তিতে ভরে যাচ্ছে। তুমি ভাবো, এই যে বর্তমানে এত বেশি গরম পড়ছে, কষ্টে থাকছো তো প্রচুর পরিমাণে, তাই না? আবার শীতকালে এত বেশি শীত পড়ছে যে মানুষ মরে যাচ্ছে। কেন? শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে। আর জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে? দূষণ। আমরা উন্নয়নের নামে পৃথিবীর ক্ষতি করছি, দেশের ক্ষতি করছি, সর্বোপরি নিজের ক্ষতি করছি। হ্যাঁ, এমন নয় যে উন্নয়ন করা যাবে না, উন্নয়ন করতে হবে। তুমি এক জায়গায় গাছ কাটছো, 1000 গাছ গাছ কেটে ফেলছো, আর একটা গাছ বসিয়ে বলছো না আমি তো গাছ বসিয়েছি। বুঝতে পারছো? সেরকম আমরা অরণ্য ধ্বংস করছি। যেখানে অরণ্য কার্বন ডাই অক্সাইডকে শুষে নেয়, সেখানে আমরা অরণ্য ধ্বংস করে দিচ্ছি। আর কার্বন ডাই অক্সাইড আমাদের পরিবেশের ক্ষতি করছে, অতিরিক্ত যখন হয়ে যাচ্ছে। প্রতিটা জিনিস অতিরিক্ত হয়ে গেলে ক্ষতি করে। আর কার্বন ডাই অক্সাইড এত পরিমাণে বেড়ে যাচ্ছে যেটা বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছে। ক্লিয়ার? নেক্সট, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন। আমরা ওই বললাম উন্নতির নামে কি করছি? নিজেদের ক্ষতি করছি। আমরা কোনো পরিকল্পনা না করে আমরা গাছ মাছ বন জঙ্গল উড়িয়ে দিয়ে শহর করে তুলছি, শিল্প কারখানা করে তুলছি, শিল্প কারখানা করছি, নোংরা জল নদীতে ফেলছি, ফলে আমাদের তো ক্ষতি হবে, আমাদের পরিবেশের তো ক্ষতি হবেই। আর পরিবেশের ক্ষতি মানে আমাদের ক্ষতি, আর আমাদের ক্ষতি হলেই অর্থাৎ সাধারণ মানুষের ক্ষতি হলেই সেটা অপথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে, তাই না? যাই হোক, দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, কত দূষণ হচ্ছে। আর এই যে দূষণ হচ্ছে বিভিন্ন কারণে, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, আমরা অরণ্য ধ্বংস করছি, বায়ু দূষণ হচ্ছে। অরণ্য ধ্বংস করলে মাটি দূষণ হয়, ফলে পরিবেশের ক্রমাগত পরিবর্তন ঘটছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে। জনসংখ্যা বৃদ্ধি, এত জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, সেটা আমাদের ভারতের দিকে তাকালেই বোঝা যায়। এখন 1 নম্বরে আছে, 140 কোটির ওপরে জনসংখ্যা ভারতবর্ষে, পৃথিবীর 1 নম্বরে আছে। দেখো, একটা বাড়িতে যদি মানুষের সংখ্যা বাড়ে তবে খাবারের চাহিদা বাড়বে, তাই তো? সেরকম পৃথিবীতে যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন এই পৃথিবীর যে সম্পদ রয়েছে সেই সম্পদ এর দিকে মানুষের নজর বেশি পড়বে। কারণ এত মানুষের তো খাবারের যোগান দিতে হবে, তাই না? তাদের থাকার জায়গা করতে হবে। তো আমরা সম্পদ আরোহণ করছি, তো সম্পদ শেষের দিকে যাচ্ছে। আবার এত পরিমাণে অরণ্য কাটছি, যার ফলে পরিবেশের পরিবর্তন ঘটছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে। ক্লিয়ার হচ্ছে কথা? আমি কি বোঝাতে চাইছি? যাই হোক, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, ওই জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের তো অতিরিক্ত ব্যবহার হবেই, জানা কথা, তাই না? দেখো, এত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, আমরা এত পরিমাণে জল ইউজ করছি, এত পরিমাণে খনিজ সম্পদ ইউজ করছি, তেল ইউজ করছি, যার ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীর বা প্রাকৃতিক সম্পদের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা লং টার্মের ক্ষেত্রে একটা নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। ওকে, নেক্সট, পরিবেশগত নিরাপত্তাহীনতার প্রভাব। দেখো, খাদ্য সংকট দেখা দিচ্ছে। দেখো, জলবায়ুর পরিবর্তন ঘটছে, জলবায়ুর পরিবর্তনের কোথাও খরা হচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, কোথাও ভূমিকম্প হচ্ছে। এছাড়া এই যে খরা বন্যার কারণে উৎপাদন অর্থাৎ খাদ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। যখন খাদ্যের উৎপাদন কম হচ্ছে তখন খাদ্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়লে দারিদ্রতা বৃদ্ধি পাবে। মানুষের তো ইনকাম বাড়ছে না, কিন্তু খাবারের দাম বাড়ছে, দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, অপুষ্টি বৃদ্ধি পাচ্ছে। এদিকে খাবার কম,
খাবার রয়েছে 10 জনের আর জনসংখ্যা রয়েছে 100 জনের, তো অপুষ্টি, দারিদ্রতা এগুলো তো বাড়বেই, তাই না? যাই হোক, তো খাদ্যের সংকট দেখা দিচ্ছে, জল সম্পদের সংকট, আমরা এত পরিমাণে জল নষ্ট করি, জল আনতে গেলাম বোতলে করে, ঠিক আছে একটু জল পড়ুক না, এছাড়া এত বেশি মানুষ তারাও তো জল কনজিউম করছে, তাই না? এছাড়া আরও বিভিন্ন কারণে জল দূষণ হচ্ছে। এমনিতেই আমাদের পৃথিবীতে বলা হয় 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু ওই 3 ভাগ জলের মধ্যে বেশিরভাগ জলই লবণাক্ত, নয়তো হিমবাহ আকারে পর্বতের ওপরে রয়েছে। পানযোগ্য জল, অর্থাৎ আমরা খেতে পারবো, পান করতে পারবো, এই রকম জল খুব কম রয়েছে। আবার সেই জলকেই আমরা কি করছি, দূষিত করছি, আবার নষ্ট করছি, যার ফলে বিভিন্ন এলাকায় জলের সংকট দেখা দিচ্ছে। আমি যদি কল্যাণীর উদাহরণ দিই, কল্যাণী থেকে একটু মানে 4-5 কিলোমিটার এই দিকে আসলে নবগ্রাম বলে একটা জায়গা আছে, ওর আশপাশটাই জলের সংকট রয়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ, সেই হাই পরিমাণে জলের সংকট আছে এরকম নয়, কিন্তু জলের সংকট ওখানে কিছুটা দেখা যাচ্ছে। ক্লাস 11-এ স্কুল থেকে আমাদের বেড়াতে নিয়ে গেছিলো, ওখানে এক জায়গায় দেখেছিলাম, পুরুলিয়াতে নিয়ে গেছিলো, ঠিক আছে, পুরুলিয়ায় একটা গ্রামটার নাম মনে করতে পারছি না। ওই গ্রামে মানুষ, আমাদের সামনে আমরা দেখেছি যে ড্রেন থেকে জল তুলছে, ড্রেনের যে জল আসছে ওই গ্রামে একটাও কল নেই, ওরা ওই ড্রেনের জল খাচ্ছে, আর এইদিকে আমরা জল নষ্ট করছি, তাই না? যাই হোক, নেক্সট অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। দেখো, এই যে পরিবেশের পরিবর্তন বা পরিবেশগত নিরাপত্তাহীনতার কারণে অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে। কিভাবে? এই যে বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, তারপরে আমরা অরণ্য ধ্বংস করছি, এর কারণে অরণ্য সম্পদ থেকে যে ইনকামটা আসতো, কত মানুষ ওই অরণ্যের থেকে বিভিন্ন সম্পদ, মধু, এছাড়া বিভিন্ন ফলমূল সংগ্রহ করে বাজারে বিক্রি করে তারা তাদের জীবনযাপন করতো। এছাড়া মৎস্য সম্পদ যেটা রয়েছে, দূষণের ফলে মাছ মারা যাচ্ছে। এছাড়া মাটি দূষণের জন্য কৃষি ব্যাহত হচ্ছে। আমার দাদু বলতো যে আগে যেই পরিমাণে চাষ হয়, আমার দাদু এখন যেহেতু নেই, যাই হোক, কিন্তু আগে আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম যে আগে যেই পরিমাণে চাষ হতো এখন সেই পরিমাণে চাষ হয় না। তিনি কেন বলতেন? বলে সেম জমি তারপরেও ফসল কম। হ্যাঁ, এখন কীটনাশক বেরিয়েছে, একবার হয়তো প্রচুর হলো, পরের বার একটু কম হবে, মাটির উর্বরতা কমে যায় কীটনাশক প্রয়োগের ফলে, হ্যাঁ কি না? এই যে মৎস্য সম্পদ, কৃষিজ সম্পদ, বন সম্পদ নষ্ট হচ্ছে, এর ফলে অর্থনীতির ওপর প্রভাব পড়ছে, প্রচুর মানুষ তার কাজ হারাচ্ছে, এক কথায় তার কর্মই ছিল ওটা। নেক্সট আমরা আসি সামাজিক অস্থিরতা বৃদ্ধি। এই পরিবেশগত নিরাপত্তাহীনতার কারণে সামাজিক অস্থিরতার সৃষ্টি হয় বা বৃদ্ধি হয়, এটা আমরা বলছি। কিভাবে অস্থিরতার সৃষ্টি হচ্ছে? একটা এলাকায় পরিবেশগত ক্ষতি হয়েছে, ফলে ওখানকার মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে, গিয়ে ওখানে অন্য যেই জায়গায় গেল, ধরো এখানে একটা ক্ষতি হলো, এখান থেকে এই লাল অংশে গেছে রেড জোনে, এই রেড জোনে জনসংখ্যা বৃদ্ধি করলো, এখানে একটা অস্থিরতার সৃষ্টি হলো। এছাড়া এরা কাজের জন্য বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, বিভিন্ন অপরাধমূলক কাজ করতে পারে, কাজ পাচ্ছে না তো ছিনতাই করে নেব, খেতে তো হবে, ফলে আমরা বলতে পারি সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি হচ্ছে, পরিবেশ দূষণের কারণে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে, এটা সাধারণ ব্যাপার, এটা আলাদাভাবে বোঝানোর কিছুই নেই। পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি, দেখো, বায়ু, জল, মাটি দূষণের ফলে সরাসরি মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। যেরকম বায়ু দূষণের ফলে অ্যাজমা, ফুসফুসের বিভিন্ন রোগ, তারপরে ফুসফুসের ক্যান্সার, হার্টের রোগ হতেই পারে, ঠিক আছে। এছাড়া জল দূষণের কারণে ডায়রিয়া, কলেরিয়ার মতো বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে, তাই না? কি কারণে হচ্ছে? এই দূষণের ফলে। এই দূষণ মানেই কি? নিরাপত্তাহীনতা, তাই না? যাই হোক, নেক্সট অংশে আসি। আমি জানি না কতটা বোঝাতে পারছি, আর তোমরা কতটা বুঝছো, জানাও, কমেন্ট করে জানাও কত বুঝছো, ওকে? যাই হোক, পরিবেশগত নিরাপত্তার উপায়, অর্থাৎ এই সমস্ত হুমকি, এই হুমকি থেকে আমরা মুক্তি কিভাবে লাভ করব? যেরকম আইন প্রণয়ন করতে পারি আমরা, অর্থাৎ আইন প্রণয়নের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন স্টেপ নেওয়া যেতে পারে। দেখালো, গাছ যদি কাটে, একটা গাছ যদি কাটে, তার জায়গায় 10টা গাছ লাগানোর আইন তৈরি করতে হবে, যদি না লাগানো হয় তাহলে শাস্তি দেওয়া হবে। কিছু কিছু মানুষ আছে গাড়ি চালায় খুব ভালো, গাড়ি থেকে দূষণ হয়, আর তারা একটু কিপটামো করে মোবিল চেঞ্জ করবে না, এই করবে না, ফলে আরও বেশি দূষণ হবে, এতে তাদের ভ্রুক্ষেপ নেই। তো সরকারকে এই জিনিসটা দেখতে হবে, এই রকম সিচুয়েশন যাতে তৈরি না হয়, তোমাকে নিয়মিত গাড়ি মেনটেন করতে হবে। তো আইন তৈরি করে দাও যাতে দূষণ না হয়। যদি কেউ এই জিনিসগুলো মেনটেন না করে তাহলে শাস্তির ব্যবস্থা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রতিটা কলকারখানা বলো, বিভিন্ন ছোট ছোট শিল্পক্ষেত্রে বলো, যেখানে বায়ু দূষণ, জল দূষণ বা মাটি দূষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে বেশ কিছু নির্দেশিকা জারি করতে হবে যে তোমরা সমস্ত কিছু এই মাত্রার মধ্যে রাখবে, এই নিয়ম মেনে চলবে, যদি না করো তোমাদের শাস্তির ব্যবস্থা আছে, এই হচ্ছে আইন, ওকে? নেক্সট, সম্পদ ব্যবস্থাপনা, অর্থাৎ পরিবেশের যে জল, মাটি, বায়ু যা আছে, সে বা পরিবেশের যা যা সম্পদ রয়েছে, অরণ্য সম্পদ, মৎস্য সম্পদ, আরও অনেক কিছু রয়েছে, তাই না? এই সমস্ত সম্পদগুলো যতটা কম ইউজ করা যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এরই পাশাপাশি আমরা যেগুলো পুনর্নবীকরণযোগ্য শক্তি রয়েছে সেগুলোর ইউজ বাড়াতে হবে, যেরকম সৌরশক্তি, ওই সোলার সিস্টেম, বায়ু শক্তি, এগুলোর ব্যবহার বাড়াতে হবে। আমরা প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ যেগুলোর স্টক সীমিত, সেগুলো কম ব্যবহার করে যেগুলো আমাদের আনলিমিটেড, সৌরশক্তি আনলিমিটেড, ওর মাধ্যমে কারেন্ট তৈরি করে কারেন্ট ইউজ করি, তাহলেই তো সেভ হবে, তাই না? এরকম
করতে হবে। নেক্সট, জীববৈচিত্র্যের সংরক্ষণ ঘটাতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের মোকাবেলা, অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তন ঘটছে আমাদের ক্রমাগত, এটার সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে। কীভাবে? দেখো, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, তো গাছ লাগাই প্রচুর পরিমাণে। এছাড়া এই যে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস নিঃসৃত হচ্ছে বিভিন্ন কলকারখানা বলো, গাড়ি বলো, বিভিন্ন জায়গা থেকে, তারপরে ওই রেফ্রিজারেটর, আরও অনেক কিছু রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলোতে আমি এমন সমস্ত যন্ত্র ইউজ করলাম বা এমন টেকনোলজি ইউজ করলাম যেগুলো পরিবেশ বান্ধব হবে। ওকে। নেক্সট, জনসচেতনতা বৃদ্ধি, অর্থাৎ মানুষকে জানাতে হবে আমাদের কী কী ক্ষতি হচ্ছে। আমরা জেনে বুঝে অথবা অনেক সময় না জেনেও অনেক কিছু করে ফেলি যেগুলো পরিবেশের ক্ষতি করছে। তো মানুষকে জানাতে হবে এই ক্ষতি হচ্ছে, তোমরা এই জিনিস করো না, এর পরিবর্তে তুমি এটা করো। আমরা বলতে পারি যে তোমরা প্লাস্টিক ইউজ করো না, প্লাস্টিক ইউজের পরিবর্তে তুমি বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে যাও, বাজারে যখন যাচ্ছ তুমি ওই ব্যাগে করে নিয়ে আসো। আমি এখনও করি, আমি কোনো দোকান থেকে কিছু আনতে গেলে আগে ব্যাগ নিয়ে যাবো। ওরা প্লাস্টিক দিতে চাই, আমি নিই না। সেটা সবাইকে করা উচিত বলে আমার মনে হয়। আর এই যে পরিবেশগত বিষয়টা, এটা যেহেতু আন্তর্জাতিক বিষয়, এখন শুধু একটা রাষ্ট্রের মধ্যে সীমিত নেই, তো আন্তর্জাতিক সহযোগিতা খুব প্রয়োজন। দেখো, ধরো আমরা ভারতীয়রা খুব গাছ লাগাচ্ছি, পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কাজ করছি, আর বাংলাদেশিরা বা পাকিস্তানিরা করছে না। এমন তো নয় ওরা দূষণ ঘটাচ্ছে, ওদের বায়ু আমাদের এই দিকে আসবে না, আসবে, তো আমাদেরও ক্ষতি হবে। তো ওদের সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে। নেক্সট আসবে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ। বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন সম্মেলন ঘটানো হয়েছে। আমরা সমস্ত সম্মেলন সম্পর্কে আলোচনা করছি না, তোমরা বইতে দেখে নিও, আমরা জাস্ট কয়েকটা নাম বলে দিচ্ছি। যেরকম 2007 সালে ইন্দোনেশিয়ার বালিতে একখানা সম্মেলন ঘটেছিল, এই পরিবেশগত সম্মেলন, যেখানে বালি অ্যাকশন প্ল্যান নামে একটা উদ্যোগ গৃহীত হয়েছিল। ওকে, 1 নম্বর গেল। 2 নম্বর, 1972 সালের স্টকহোম সম্মেলন হয়েছিল একটা, কোথায়? সুইডেনে, পরিবেশগত সমস্যা এবং দূষণ রোধের উদ্দেশ্যে। ওকে, এই সম্মেলনটা করা হয়েছিল এবং এই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জাতিপুঞ্জের পরিবেশ প্রকল্প গড়ে তোলা হয় 1972 সালে, এবং বলা হয় এই সম্মেলনটাই ছিল সর্বপ্রথম পরিবেশের সঙ্গে রিলেটেড সম্মেলন। ওকে। নেক্সট আসছে 3, কিয়োটো সম্মেলন। কিয়োটো সম্মেলন, যেটা কবে হয়েছিল? কিয়োটো সম্মেলন হয়েছিল 1997-তে। কোথায় হয়েছিল? জাপানে। এবং এই সম্মেলনে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ হ্রাস নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। ওকে। এছাড়া যেই সম্মেলনটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন, যেটা হয় 1992 সালে। কোথায় হয়েছিল? আফ্রিকাতে, আফ্রিকার রিও ডি জেনিরোতে। এছাড়া আমরা জোহানেসবার্গ সম্মেলনের কথা বলতে পারি, যেটা দক্ষিণ আফ্রিকায় হয়েছিল 2002 সালে, ওই যেটা পরিচিত ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এছাড়া আরও অনেকগুলো রয়েছে, যেরকম ডেনমার্কের কোপেনহেগেন সম্মেলন, যেটা হয়েছিল 2009 সালে। তারপরে 2010 সালে একটা হয়েছিল কানকুন সম্মেলন মেক্সিকোতে, ইত্যাদি। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, কোনো রকম অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো। আমি জানি না আমি কতটা বোঝাতে পেরেছি, আমি সিম্পলভাবে বলার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এই যে দুটো পার্ট, এখানে অ্যাকচুয়ালি কিছু বোঝানোরই নেই, একবার রিডিং করলেই সব পারা যাবে। তাও বলে দিলাম, নাহলে অনেকে বলবে দাদা সিলেবাসই শেষ করছো না তুমি। আর টেনশন নেই, সিলেবাস শেষ হয়ে যাবে, পুরো কমপ্লিট হবে এবং 31 তারিখের মধ্যেই হবে ক্লাস 12-এর। তো আজকে এই পর্যন্ত।